জলে ঝাঁপ দিতে দিতে আমার সাথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হন। সাঁতার কাটতে যাওয়া ছিল শুধু এক রাতের মজার পরিকল্পনা, কিন্তু কে জানত সেটা আমার জীবনের সবচেয়ে ভয়াল অধ্যায় হয়ে উঠবে। গভীর জলে নামা মানেই শুধু ঠান্ডা অনুভব নয়, কখনো কখনো জলের নিচে অপেক্ষা করে থাকে এক অভিশপ্ত অতীত। আমি কি সত্যিই কল্পনা করছিলাম, নাকি সেই সাদা ঠান্ডা হাতটা সত্যিই আমার গোড়ালিতে চেপে ধরেছিল? এই গল্পটি শুধু ভূতের নয়, এটা সেই সব সত্যের মুখোমুখি হওয়ার গল্প যেগুলো আমরা বিশ্বাসই করতে চাই না। আপনি কি সাহসী? চলুন ডুবে যাই সেই রাতে। দোস্ত, চল না আমাদের দিঘির পাশে রাতটা কাটিয়ে আসি, মজা হবে দেখিস। আমার বন্ধু সাদিক হেসে বলেছিল। আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। দিঘির পাশে, এই বর্ষায়? আর তুই বলছিস রাতটা কাটাবো সেখানে? পাগল। সাদিক কাঁধে হাত রেখে বলেছিল, দেখ, গরমে শরীর ছ্যাঁকা দিচ্ছে, ওই ঠান্ডা পানিতে নেমে সাঁতার কাটলে তোর সব টেনশন গায়েব হয়ে যাবে। আমিও ভাবলাম, বেশ তো, এক রাত একটু অন্যরকম হলে ক্ষতি কি? কিন্তু জানতাম না এই অন্যরকম মানে আসলে জীবন বদলে যাওয়া হবে। আমরা যখন বিকেল গড়িয়ে সন্ধ্যায় দিঘির ধারে পৌঁছালাম, সূর্য অস্ত যাচ্ছে। চারপাশে নিঝুম শান্তি, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরের একটা পাখির কান্নার মতো শব্দ। আমি বললাম, এই জায়গাটা এত ভয়ঙ্কর লাগছে কেন রে? সাদিক হাসল, ভয় খাচ্ছিস? আরে দিঘির পাশেই তো গ্রামের কয়েকটা বাড়ি আছে, কিছু হবে না। কিন্তু তখনই পাশের বুড়ো আম গাছটার নিচে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। এক মুহূর্তে যেন সেটা গাছের গায়ে মিশে গেল। আমি চোখ মুছে আবার তাকালাম, কিছু নেই। আমি চিৎকার করলাম, তুই দেখলি? ওই গাছে কিছু ছিল। সাদিক বলল, তুই বোধহয় চোখে ধাঁধা দেখছিস। আরে আরে, ভয় পাস না তো। কিন্তু আমার গায়ে তখনও ঠান্ডা ঘাম। কি যেন একটা অদ্ভুত অনুভূতি বুকের মধ্যে কেঁপে উঠল। রাত 8টা নাগাদ আমরা জামাকাপড় খুলে জলে নামলাম। জলটা একেবারে বরফের মতো ঠান্ডা। প্রথমে বেশ মজা করছিলাম, আমরা দৌড়ে ঝাঁপ দিচ্ছিলাম, হাত পা ছুঁড়ে সাঁতার কাটছিলাম, হেসে লুটোপুটি খাচ্ছিলাম। আমি বললাম, সত্যি দোস্ত, এ এক অন্যরকম শান্তি। ঠিক তখনই আমার পায়ের গোড়ালিতে কিছু একটা চেপে ধরল। আমি চেঁচিয়ে উঠলাম, ওই, কিছু একটা টানছে, দেখ। সাদিক ভয় পেয়ে বলল, কি বলছিস? কোথায়? আমি জলের নিচে গেলাম, আর একটা ঠান্ডা, সাদা, কুচকানো হাত আমার পা জড়িয়ে ধরে রেখেছে। আমি হাওয়া খুঁজে পাচ্ছি না, জলের নিচে হাত ছুঁড়ে বাঁচার চেষ্টা করছি। আমার মাথায় তখন শুধু একটা কথাই, এখান থেকে না বেরোতে পারলে আজই শেষ। সাদিক কোনোভাবে আমায় টেনে জলের ওপরে তুলল। আমি হেঁচকি দিয়ে উঠে এলাম। জল থেকে উঠতেই বুঝলাম, ঠোঁট কাঁপছে, সারা শরীর ভিজে আর ঠান্ডায় জমে গেছে। সাদিক বলল, তোর পা কেটে গেছে দোস্ত, দেখ, লাল হয়ে গেছে। কিন্তু আমি জানি, এটা কাটা নয়, এটা চেপে ধরা দাগ। একটা হাতের 5টা আঙুলের ছাপ। আমি বলতে যাচ্ছিলাম, তখনই পাশের জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনলাম। কেউ যেন জলের উপর হাঁটছে। হাঁটছে তো না, যেন ভেসে আসছে আমার দিকে। সাদিক, পিছনে তাকাস না, দৌড়। আমরা প্রাণপণে ছুটলাম, কিন্তু পেছনে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ফিরে আয়, আমার জায়গায় তুই এলি, এখন তুই আর ফিরতে পারবি না। সারা রাত আমরা দিঘির পাশের একটা পুরনো কুঁড়েঘরে কাটালাম। ঘুম, সেটার কথা ভুলে যাও। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেউ আমাদের জানালার পাশে দাঁড়িয়ে আছে। একবার আমি সাহস করে বাইরে তাকালাম, আর দেখলাম একটা মেয়ের মতো অবয়ব, ভেজা চুল, সাদা চোখ, ঠোঁটে এক ফোঁটা রক্ত। আমি আবার জানালার পর্দা টেনে দিলাম। আমার বুক ধুকপুক করছে। সাদিক বলল, তুইও দেখলি? আমি ভাবছিলাম হ্যালুসিনেশন। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, এটা বাস্তব। সকালে আমরা গ্রামে ফিরে আসার পর স্থানীয় একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, ওই দিঘি রাতে কেউ যায় না কেন? বৃদ্ধ চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, অনেক বছর আগে এক মেয়ে এখানে ডুবে মরেছিল। বলতো, ওর প্রেমিক ওকে ফেলে পালিয়ে গেছে। ও বলতো, সে রাতে শুধু দিঘি নয়, পুরো জায়গাটা ছিল অভিশপ্ত। মেয়েটা মরেনি, বলা হয় সে আজও দিঘির জলে সাঁতার কাটে, অপেক্ষা করে কারো, যার সঙ্গে সে শেষবার খেলতে চেয়েছিল। আমার হাতের দাগগুলো এখনো আছে, সেই হাতের ছাপ, যেটা আজও জলে ওঠে জলের কাছে গেলেই। আজও আমি জলে নামতে গেলে বুক ধড়ফড় করে। কেউ হাসে, বলে, ভূত টুতো বলে কিছু নেই। কিন্তু আমি জানি, ওই জলের নিচে কিছু আছে। তুমি যদি কখনো গভীর রাতে কোনো নির্জন দিঘির পাশে যাও, আর জলে ঝাঁপ দিতে চাও,
তবে আগে একবার তাকিয়ে নিও, কারণ হয়তো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পা ধরে টান দেবে, আর তারপর তুমি ফিরবে না। একদিন রাতে আমি বাথরুমে গিয়েছিলাম, নলকূপের পানি দিয়ে মুখ ধুচ্ছিলাম। আয়নার সামনে মাথা তুলতেই দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে, ভেজা চুল, চোখে ফাঁকা দৃষ্টি, ঠোঁটে সেই অদ্ভুত হাসি। আমি চিৎকার করে পিছনে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, এখন আর নিজের চেহারাটাই দেখতে পাচ্ছি না। তখনই আয়নার ভেতর থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি পেছনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মা বললেন, তুই এত কাঁপছিস কেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু বুঝতে পারলাম সে এখন আমাকে ছাড়ছে না। সেই ঘটনার 2 সপ্তাহ পর সাদিক হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তারপর একদিন গ্রামের একদম পাশের খাল থেকে সাদিকের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ বলল সে পানিতে ডুবে গেছে, কিন্তু তার চোখ ছিল খোলা, মুখে সেই একই অদ্ভুত হাসি, যেন শেষ মুহূর্তে সে কাউকে দেখছিল। আর তার পায়ের গোড়ালিতে, হ্যাঁ, ঠিক আমার মতোই, সেই 5টা আঙুলের দাগ। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার কি আমার পালা? এরপর থেকেই শুরু হলো এক নতুন দুঃস্বপ্ন। আমার ঘরের মেঝেতে ভেজা জল। ভোরবেলায় উঠি, দেখি পায়ের ছাপ, ভেজা পায়ের ছাপ। কিন্তু আমার দরজা তো বন্ধ ছিল, বাইরে কেউ ঢোকে নাই। তাহলে এই জল কার পায়ের? রাতে আমার ঘরের লাইট হঠাৎ হঠাৎ নিভে যায়, শোবার ঘরে ঠান্ডা হাওয়া বয়ে যায়, আর আমি শুনতে পাই কানের কাছে নিঃশ্বাস। তুই এখনো বেঁচে আছিস কেন? আমি গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। ভাবলাম দূরে গেলে হয়তো রক্ষা পাব, কিন্তু না, আমি যেখানেই যাই, রাতে সেই ঘোর লাগা অনুভূতি, সেই শব্দ, সেই ছায়া আমাকে তাড়া করে বেড়ায়। এক রাতে হোস্টেলের বাথরুমে গিয়ে দেখি নল থেকে জল পড়ছে, আর ড্রেনের মুখে পড়ে থাকা একটা চুলের গোছা। একেবারে ভেজা, কালো, লম্বা চুল। আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু তখন সবার ঘুম, কেউ শুনল না। তখনই পেছনে থেকে সেই ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। একদিন রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা ভেজা। না, এটা ঘাম নয়, এটা জল। আর তাতে লেখা, ফিরে যা। হ্যাঁ, জল দিয়ে কেউ বিছানার উপর লিখে গেছে, ফিরে যা দিঘির জলে। আমার সারা শরীর জমে গেল। শেষে আমি ঠিক করলাম, এই অভিশাপের শেষ করতে হলে আমাকেই ফিরতে হবে। সেই দিঘির কাছে, শেষবারের মতো। আমি সেই পুরনো দিঘির ধারে গেলাম। রাত তখন 3:03। চাঁদের আলো পড়ছে জলে, আর পুরো দিঘি যেন নিঃশ্বাস নিচ্ছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি চাস? আমাকে ছেড়ে দে। ঠিক তখনই জলের মাঝখানে একটা মুখ ভেসে উঠল। সেই মেয়ে, ঠোঁটে রক্ত, চোখে শূন্যতা। সে বলল, তুই নাম, আবার না হলে তোকে আমি নেবই। আমি বুঝলাম পালাবার উপায় নেই।